আমাদের ছোটবেলায় একটা ট্র্যাডিশন ছিল, তখন তো বাচ্চারা এখনকার তুলনায় একটু গাধা টাইপ ছিল, মানে আমি তো পারলে সাইকেল চাই, হ্যান চাই, কুকুর চাই, সব চাই, দুনিয়া চাই। তখন তো ওই ইউরোপিয়ান খাবার কটার বাঙালি বাড়িতে হতো না না, একদমই হতো না। যেটা হতো হয়তো দুপুরে একটু পোলাও মাংস হলো, মানে সে একটা বিশাল ব্যাপার। সেটা তুমিও আছো, ধরো তোমাকে আমি এই বছর ক্রিসমাসে বললাম চলো, সেটা তো কোনো কথা হলো না। এই তুমি যাবে ভাই, যাবে? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি কি করি সেটার সঙ্গে ক্যামেরার, পৃথিবীর, মিডিয়ার কোনো লেনা দেনা নেই। সেটা আমার গুরু আমায় শিখিয়েছে, মানে ফুটকায় আমার গুরু। আমি এখনো মীর আফসার আলীকে মনে করি, মীর আমাকে সেটা শিখিয়েছে। ইটস আ সুইচ অন সুইচ অফ। তাদের জীবন অনেক সহজ চলে। অনেস্টলি আমি জানি না অমিতাভ বাড়িতে রাত্রিবেলা লুঙ্গি পরে শোয় না হাফ প্যান্ট পরে শোয়। রাইট। শাহরুখকে আমি জানি না লোকটা সকালবেলা যে চা খায় সেটা গ্রিন টি খায় না নর্মালি দুধ চা খায় না কিছুই খায় না, তার পেট খারাপ হয়। ঠিক ঠিক। তৈরি হয়েছিল জিনিসটা পাহাড় ফাটিয়ে তার মধ্যে সুড়ঙ্গ বানাবে। লোকজন সেটা বোমের মধ্যে পুরো লোক মারতে শুরু করে দিল। কোভিড আউটবার্স্টটা বেরোলো বা লকডাউন হলো, তার 7 দিন আগে কেউ যদি বলতো যে বাকি সারা পৃথিবী আগামী 6 মাস মুখে একটা মুখোশ করে ঘুরবে, আমি তো বলতাম ভাই কোত্থেকে কি ফুঁকেছিস আমাকে এনে দে, আমার একটু লাগবে। অ্যাডলফ হিটলার কোনো এককালে শুনতেন, প্রেমে ঝাড় খাওয়ার পর বলতে শুরু করলেন। তো মীর তার থেকে অনেক বেটার পারে একটাই পুরো কিছু ফোকাস করতে, সেই জন্য ও বপন রেট থেকে গেল। আচ্ছা। আর ফুডকার্ট ওই একটা সময় না ব্যাটন পরের লোককে পাস করতে হয় রিলে রেসে, আমায় ব্যাটন দিয়ে চলে গেল। কদিন আগে তো মানুষের এমন একটা ধারণা ছিল তিনি জি নাকি উনি জির শত্রু। তো এইসব বললে হয়, ইয়ের কি হচ্ছে? ওমা, সোশ্যাল মিডিয়া যেটা করেছে একজন গন্ডমূর্খকে সেই ক্ষমতাটা দিয়েছে যে একজন নোবেল লরিয়েটের কাজকে সমালোচনা করছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি শিখলামও না, অ্যাডাপ্টও করলাম, হঠাৎ ভাই করে বললাম আমি পৃথিবী পাল্টে দেবো, ঘন্টা কেউ শুনবে। চে গুয়েভারাকে কোনো এক সময় লোকে খারাপ বলতো, আজ লোকে টি শার্ট পরে ঘুরছে। আমার মতে 2 বছর পরে এলিয়েন ইনভেনশন হোক, 3 বছর পরে জম্বিরা চলে আসুক, কিছু একটা পৃথিবীতে হয়ে যাক। আচ্ছা, কিছু না হয় ডাইনোসরের আবার চলে আসুক, কিছু একটা হোক পৃথিবীতে। অনেকদিন কিছু হয়নি কোভিডের পরে, তো হোক কিছু একখানে। আমি 5 বছর দেখতেই চাই না। তুমি বলতে চাইছো যেটা আমরা দেখি সেটা বিশ্বাস করব না, যেটা আমরা দেখি না সেটা বিশ্বাস করব, তাই তো? উইন্টার ইন ক্যালকাটা ইটস লাইক আ ড্রিম। কলকাতা শীতকালে অসাধারণ। চারদিকে একটা পজিটিভিটি, সেলিব্রেশনের মুডে আমরা সকলে। সামনে ক্রিসমাস, নাহুমস এবং আমাদের বিভিন্ন রকম কেক পেস্ট্রির দোকানে লম্বা লাইন। আজকের অন্নচন্দ্রিমা তাই খুব স্পেশাল। হই হই করে বেরিয়ে পড়েছি আমরা এবং প্রত্যেকেই আমরা খুব সেলিব্রেশন মুডে রয়েছি। আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি। এগেইন আমার ভীষণ প্রাণের কাছের মানুষ আমার সাথে রয়েছে। আমরা চেষ্টা করছি একটা হই হই করে সুন্দর এপিসোড অন্নচন্দ্রিমাকে দেওয়ার জন্য। আজকের অন্নচন্দ্রিমার স্পেশাল গেস্ট যে আসছে, সে বেসিক্যালি আ ভেরি ফেমাস পারসন, আ স্টোরি টেলার, আ রাইটার, আ রেটার, আর সব থেকে ইম্পর্টেন্ট হি ইজ রিলেটেড টু ফুড। তাই খাওয়া দাওয়া নিয়ে ক্রিসমাস, এটাই আমাদের আজকের টপিক। আমার খুব কাছের এবং প্রাণের মানুষ ইন্দ্রজিৎ লাহিড়ী। অন্নচন্দ্রিমার আরেকটি স্পেশাল এপিসোডে তোমাকে স্বাগত। আমরা এত ফর্মালি জেনারেলি কথা বলি না, তুমি যেহেতু এতটাই কাছে, তাহলে আমরা চিয়ার্স করি। এক্স্যাক্টলি। একটা খুব সেলিব্রেশনের মুডে রয়েছে আমরা প্রত্যেকে। কলকাতায় শীতকাল, এরকম সামনে আমাদের এত সব সেলিব্রেশনস, নিউ ইয়ার আসছে, ক্রিসমাস, আমরা সব কিছু আজকে ইনফ্যাক্ট অন্নচন্দ্রিমায় ক্রিসমাস স্পেশাল এপিসোড তোমাকে স্পেশালি আমরা পেয়েছি, অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল অ্যান্ড হ্যাপি অ্যাজ ওয়েল। সব থেকে বড় কথা, তোমার কাছে এই ছোটোবেলার ক্রিসমাস, বা আমরা যদি বলি কলকাতায় শীতকাল, সেটা ছোট থেকে তুমি বড় হলে, এই পুরো ব্যাপারটা তোমার কি কি মনে হয় যে তখন কেমন ছিল, এখন কিরকম মনে হচ্ছে? তুমি রিলেট করতে কতটা পারছো, কতটা পারছো না? দেখো, আমার ছোটবেলাটা এমন একটা সময় না, এত বছর আগে, তখন মোটামুটি ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াতো। এবার তারপরে আস্তে আস্তে সময় গেল। এবার আমাদের ছোটবেলায় কি হতো, দুটো জিনিস অন্তত আমাদের বাড়িতে ছিল না। আমি অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছি। এক, তখন অত রেস্টুরেন্টে খাবার চল ছিল না, দ্যাটস নাম্বার 1। মানে আমাদের পাড়ায় আমরা প্রচুর বাইরে খেতাম ইজ মাসে বা 2 মাসে একবার যেতাম। সেটা দ্যাট ওয়াজ আ সেলিব্রেশন। খুব সেজে গুজে আমরা, আমি বাবা মা সব পার্ক স্ট্রিটে যেতাম। তখন একটা পিপিং বলে রেস্টুরেন্ট ছিল, উঠে গেছে, চাইনিজ, এইসব হতো আর কি। যাকে তারপরে যেটা ক্রিসমাসে হতো সেটা হচ্ছে, এক তো হচ্ছে আমাদের ছোটবেলায় একটা ট্র্যাডিশন ছিল, তখন তো
বাচ্চারা এখনকার তুলনায় তো গাধা টাইপ ছিল। আমরা ওই আগে চিঠি লিখতাম সান্টা ক্লজকে, এই চাই, এই চাই, সেই চাই। আর বাবা মারা বলতো, দেখ সান্টা ক্লজকে তো অনেক লোককে অনেক জিনিস দিতে হয়, তুই একটু কম কম করে। কম কম করে লেখ। আচ্ছা, মানে আমি তো পারলে সাইকেল চাই, হ্যান চাই, কুকুর চাই, সব চাই, দুনিয়া চাই। তারপরে আলটিমেটলি ব্যাপারটা এসে দাঁড়াতো একটা ছোট খেলনা, হ্যাঁ। পেন, নোটবুক। এটা আমার ছেলেকেও শেখাতে পেরেছিলাম। আচ্ছা। ও একটা সময় লিখতো। ইনফ্যাক্ট আমার মোজার মধ্যে ভরে রাখা। মোজা ফোজাও তখন তো থাকতো না, আচ্ছা। মোজাটা আমরা পায়ে পড়ে ফেলতাম আচ্ছা। মোজা থাকলে। তখন ঠিক ওই মানে আমাদেরটা ভীষণ মানে একটা সাধারণ বুঝতে পেরেছি, ফ্যামিলি হ্যাঁ। ছিল, ঠিক মানে অত মোজা টাইপ কেসটাও ছিল কি না। জানো, বুঝতে পেরেছি। মানে এখন যেমন মোজা, মিসুলটো, দেয়ার হ্যাঁ। নর্মস, তখন ছিল না। তো তারপরে সকালবেলা উঠেই বালিশের তলায় হাত রাখতাম, কি এসছে হ্যাঁ, কি এসছে, তো ঠিক আছে হয়তো মাঝরাত্রিরে উঠে হাতড়ে ফাতড়ে দেখলাম কিছু আসেনি। হ্যাঁ। এখন বুঝি তখন বাপ মায়ের ঘুম ভাঙেনি। সকালবেলা হাতড়ে হুতড়ে দেখলাম কিছু একখানা বেরিয়েছে, বহুত আনন্দ হতো। আচ্ছা। আর তারপরে তখন কেক কাটা হতো। কেকও এখন যেমন ধরো আমরা নিউ মার্কেটের খুব নামি দোকানগুলোয় যাই, সে নাহুম, হ্যাঁ, একটা অদ্ভুত কেক অদ্ভুততর লাইন দিয়ে আমরা খাই Right. বা কিনি, তো সেটা অন্য প্রশ্ন জাগে। হ্যাঁ, আমার ছোটবেলায় মনে হয় যে তার কয়েকটা দোকান পরে একটা দোকান ছিল ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল, রাইট। এখনো আছে। হুম। সেটার থেকে আমাদের খুব আনা হতো, কেন জানি না, আচ্ছা। আনা হতো ইম্পেরিয়াল থেকে। বাহ। দ্যাটস হাউ ইট ইজ। আমার কাছে ক্রিসমাস মানে ওইটা। আর তখন তো ওই ইউরোপিয়ান খাবার কটার বাঙালি বাড়িতে হতো, না একদমই হতো না। যেটা হতো হয়তো দুপুরে একটু পোলাও মাংস হলো, মানে সেই একটা বিশাল ব্যাপার। একদমই। হাই মাই চলছে, একদমই। কি হচ্ছে না হচ্ছে, কঠিন ব্যাপার স্যাপার হতো। ক্রিসমাস মানে ওই একটু সন্ধ্যেবেলা ঘোরা। তারপর আর একটু বড় হলাম যখন, হালকা ল্যাজ গজালো, হ্যাঁ, সেটা তখন হলো কাকে সঙ্গে নিয়ে পার্ক স্ট্রিট যাবো, হ্যাঁ। সেটার উপর জীবনের অনেক কিছু তখন ডিপেন্ড করতো। সেই ফেজটা অনেক বছর চললো। আচ্ছা, তো সেই কি এখনো রয়েছে নাকি অনেকবার সেটা চেঞ্জ হতে হতে? আমার জীবনে অনেকে আছে, আচ্ছা, সেটা কথা। আচ্ছা। সে তো তুমি আছো, ধরো তোমাকে আমি এই বছর ক্রিসমাসে বললাম চলো, সেটা তো কোনো কথা হলো না। তাই। তুমি যাবে ভাই, দেবে হ্যাঁ, প্লিজ। যদি না আমার স্ত্রী মারধর করে তাহলে আচ্ছা। জাগে, সেটা বড় কথা না। হ্যাঁ, বড় কথা হচ্ছে যে, আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে অত ভিড়ে যেতে চায় না। রাইট। যে ওই পার্ক স্ট্রিট, মানে কি বলবো, জওহরলাল নেহরু রোড টু চৌরঙ্গি টু অ্যালেন পার্ক, যে একটা হ্যাঁ। হিউজ ভিড় হয়, এটা হয়, হ্যাঁ। বোধহয় জেরুজালেমেও লোকজন অত হাঁটে না একদম যতটা হাঁটে ওই না। রাস্তার মধ্যে একদম, হাঁটাহাঁটি করে একদমই বেড়ায়। তাই। কেন হাঁটছে কেউ জানে না, একদম তাই। কিন্তু হাঁটে, সেটা বড় কথা না। হুম। এখন ওই ছেলেকে নিয়ে আমার স্ত্রী, ছেলে, কোথাও একটা হয়তো আমরা তিনজন যাই, খাই, এই দ্যাটস ইট। আমার ছেলে এখন ওই সান্টা ক্লজকে চিঠি লেখার পক্ষেও বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। ফলে এখন বুঝে গেছে যে সান্টা ক্লজটা কি। এটা একটা ভাওতাবাজি। হ্যাঁ, এটা বেসিক্যালি যে একটা জালি জিনিস সেটা বুঝে যাচ্ছে। খুব তবে- মজা। এই মানে আমাদের ছোটবেলার এই যে- ক্রিসমাস। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখছি যে আমরা খুব ক্লোজ টু হার্ট। এই যে তুমি বলছো ছোটবেলায় তোমার কাছে পোলাও মাংস বানানোটাই ইজ আ সেলিব্রেশন, বিরাট ব্যাপার ছিল। বিরাট ব্যাপার। সেটা কিন্তু আমরা আস্তে আস্তে রিলেট করতে পারছি না। অনেক বেশি আমরা এগিয়ে গেছি বলা যেতে পারে, আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেছি বলা যেতে পারে। এখন তোমার সমাজটা একদমই ডিজিটাল, তোমার ক্যামেরায় বন্দি সমাজ। সেখানে দাঁড়িয়ে তুমি ডিজিটাল হয়ে গেলে হঠাৎ করে, সেটা কি করে সম্ভব যে তুমি নিজেকে ওরকম ভাবে তৈরিও করে ফেলে যে আমি ডিজিটালি হয়ে যাব, ডিজিটাল নিয়েই কাজ করব, সব কিছুই আমার ক্যামেরার মধ্যে সকলে তোমাকে দেখতে পাবে, এই যে পুরো বিষয়টা, সেটা তোমার মাথায় ঠিক এক্স্যাক্টলি কেন এলো? তুমি তো আমার কাছে দুটো আলাদা পৃথিবী। আচ্ছা। একটা হচ্ছে আমি অ্যাজ ইন্দ্রজিৎ তাহিরি, হ্যাঁ আর একখানা হচ্ছে আমি একটা কোম্পানির জন্য কাজ করি, তার নাম হচ্ছে ফুড। হ্যাঁ। সেটা ক্যামেরায় আসে, আচ্ছা আমি ক্যামেরায় আসি না। আচ্ছা আমি কি করি সেটার সঙ্গে ক্যামেরার, পৃথিবীর, মিডিয়ার কোনো লেনা দেনা নেই, আচ্ছা। সেটা খুব ক্লোজ টোল। কিন্তু ফুডকা কি করে, হয়তো সেটা ক্যামেরায় আসে। দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবী। বুঝতে পেরেছি। তো ইটস লাইক ব্যাটম্যানে মানে ক্রিশ্চিয়ান বেল করছে না মাইকেল কিটন করছে, সেরকম একটা কেস। মানে ব্যাটম্যানটা মুভ। বুঝতে পেরেছি। না কিন্তু তুমি বলো, তুমি ফুটকার হয়ে কাজ করলেও সেটাও তো ডিজিটাল কাজ। সেটাই বলছি। পিওরলি ডিজিটাল। হ্যাঁ, তো সেটাই আমি বলছি যে তোমার লাইফটা ডিজিটাল শিখতে হয়। আমরা ধরো কোনো একটা সময় কলসির থেকে ঢেলে জল খেতাম, এখন অ্যাকোয়াগার্ডে খাই। এটাই বলছি যে আমরা এত মডার্ন হয়ে গেলাম আস্তে আস্তে। মডার্ন নন মডার্ন ইজ এ ডিবেটেবল টপিক, আচ্ছা। কিন্তু সেটা আমাদের শিখতে হয়। আচ্ছা। ইটস প্রবাবলি কল্ড অ্যাডাপশন। ধরো আমি খুব একটা মেল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি যখন প্রথম গাড়ি চালানো শিখি না, আপনারা যারা দেখছেন হয়তো রিলেট করতে পারেন, গাড়িতে একটা পাশে গিয়ার হতো, এই টেনে ওপরে তুলতে হতো, সে অ্যাম্বাসাডার গাড়িতে, কঠিন জিনিস ছিল।
এখন তো গিয়ারলেস অটোমেটিক গিয়ার গাড়ি হয়ে Automatic গেছে, সেটা চালাতে আমারই ভয় করে 30 বছর গাড়ি চালানোর পরে। ইটস অ্যাডাপশন, ইদার আমি অ্যাডাপ্ট করব, ইভলিউশনে থাকবো, আর আমি থাকবো না, দ্যাটস ইট। এর মাঝখানটা কিছু নেই। এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা তো মোটামুটি সকলেই অ্যাডাপ্ট করে নেওয়ার দিকেই বেশি চেষ্টা করছি। অনজনে বা আসলে ইটস নট বেসিক্যালি পডকাস্ট, এটা আমরা ওই টিপিক্যাল ওরকম কিছু ব্যাপার নেই। একটু ভালোবাসায় থাকা, মনের কাছাকাছি থাকা, সেসব নিয়ে আমাদের কথা হয়। তো তোমাকে যদি আমি বলি যে মানুষ ইন্দ্রজিৎকে আমি একটু যদি এক্সপ্লোর করতে চাই, যে মানুষ ইন্দ্রজিৎ, তুমি যে বললে যে ডিজিটালটা আলাদা, আমি আলাদা, এই আলাদা ব্যাপারটা তুমি কতটা মানুষের সাথে মানুষকে রিলেট করতে পারো এখন এই স্টেজে দাঁড়িয়ে, এতদিন ধরে যা যা হয়ে এসছে সেটার সাথে এই মুহূর্তের বা এই সময়কার কি মিল বা অমিল তুমি খুঁজে পাও? দেখো, আমি না বরাবরই লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসি যারা আমার পরে জাজ করে না। আচ্ছা। মানে আমার প্রচন্ড প্রাণের বন্ধু শেষ কয়েক বছর হচ্ছে আমার এক ভাইয়ের ছেলে, যার বয়স এখন হচ্ছে 4 বছর। তার সঙ্গে আমার জীবনে 1.5 বছর 2 বছর বয়স থেকে প্রচুর মনের কথা। আচ্ছা। আমার ছেলে এখনো আমাকে তুই বলে, কারণ তার কাছে আমি হচ্ছি বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। সে জীবনে সবকিছু পারলে আমায় বলে ফেলে, সব ছেলে, আচ্ছা, যতদূর জানি আমারই ছেলে। তো সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এবার কি হয়, ফলে আমার না এমন লোকের সঙ্গে কথা বলতে ভালো লাগে হু ওন্ট জাজিং মি। আচ্ছা। মানে সমস্যাটা কি, পৃথিবীটা এত কঠিনও নয়, আর আমাদের মিডল নেম অ্যাটলাসও নয় যে সারা পৃথিবীর ঘাড় আমাদের ঘাড়ে বসে আছে। তো আমার এইটা খুব ভালো লাগে যখন সেটা হয় না, যখন দেখি তারা ইন্দ্রজিৎ লাহিড়ীর থেকে আমার প্রফেশনাল সত্তা বা অন স্ক্রিন সত্তাকে বেশি পছন্দ করছে, তখন আমি আবার সেই চাকরিটায় ঢুকে পড়ি। তখন ওই ক্রিশ্চিয়ান বেল আবার ব্যাটম্যানের স্যুট পরে ফেলে, তখন সেটা একটা আলাদা পৃথিবী হয়ে যায়। ইটস লাইক দ্যাট। বুঝতে পেরেছি। তবে এই যে সুইচ অফ অন, যেটা লাইফেও খুব জরুরি, আমরা বলে থাকি সুইচ অফ অন যদি করা যায় লাইফে, তাহলে সেটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স থাকে। ভীষণ। হ্যাঁ, এবং সেটা তুমি খুব সুন্দরভাবে সেটা আমার গুরু আমায় শিখিয়েছে। মানে ফুডকায় আমার গুরু, আমি এখনো মীর আফসার আলীকে মনে করি। মীর আমাকে সেটা শিখিয়েছে, ইটস আ সুইচ অন সুইচ অফ। তাদের জীবন অনেক সহজ চলে। কিন্তু এটাই অনেকে করে উঠতে পারে না, কারণ আমরা সকলেই খুব সাধারণ মানুষ, আমরা তো মানুষ আফটার অল। তো অনেক সময় আমাদের অভিমান, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবই থাকে। তোমার সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি এত বছর ধরে আছি এবং দেখি তোমার বিভিন্ন রকম পোস্ট, মোস্টলি তোমার খুবই পজিটিভ পোস্ট আমি দেখতে পাই, প্রচুর নেগেটিভ পোস্ট থাকে, কিন্তু তারপরে নেগেটিভিটিও তোমার প্রচুর আমি দেখতে পাই, এবং খুব দেখতে পাই মাঝে মাঝে একটু বিরক্তি। সেটা মাঝে মাঝে না, সবসময়। আমার বয়সে একটা খ্যাঁকে বুড়ো যতটা বিরক্ত হতে পারে, আমি এক্স্যাক্টলি ততটা বিরক্ত হয়ে থাকি পৃথিবীর ওপর। আমার মতে আমাদের সময় সব ভালো ছিল, সত্যযুগ ছিল, মানুষের পেছনে একটা লেজ ছিল, এখন সব বাজে, সব বাজে। এটা আমার বয়সে একটা বুড়ো যেটা মনে করে, আমি এক্স্যাক্টলি সেটা মনে করি, এটা নিয়ে কোনো কথা নেই। এবং ভাইস ভার্সা, তারাও অলমোস্ট সেটাই মনে করে যে বুড়োটা আবার ভাঁড় মুখতে এসছে। বাবা কি সব তোমার দেখো, এজ ইজ আ নাম্বার, জাস্ট আ নাম্বার। এটা quite happy to be aged. I don't mind honestly. আচ্ছা, না তোমার এই নেগেটিভিটি এবং পজিটিভিটি, এত বেশি নেগেটিভিটি ছড়ায়, আমি সেটাই বলতে চাইছি। সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা আরো বেশি জানতে পারি। সিরিয়াসলি না নিলেই হলো না, সিরিয়াসলি তো আমরা নেই। এবং এই যে তোমার যে পোস্ট, সেখানে ধরো 100টা পজিটিভ পোস্ট, কিন্তু 3টে নেগেটিভ, ঠিক আছে? আমরা কিন্তু ওই নেগেটিভ 3টে নিয়েই বেশি কথা বলি। আমি একটাও দেখি না ইন জেনারেল, না আমি 103টাই দেখি না। এবার সমস্যাটা কি হচ্ছে, দেখো, সোশ্যাল মিডিয়া ইজ বিইং সোশ্যাল, সেটা এমন একটা বাবল, সেটা আমরা নই। মানে অনেস্টলি ধরো, আমি অমিতাভ বচ্চনের খুব ফ্যান, আচ্ছা, আমার ছেলে শাহরুখ খানের, আমাদের দুজনের সারাক্ষণ ঝগড়া হয় অমিতাভ ভার্সেস শাহরুখ। অনেস্টলি আমি জানি না অমিতাভ বাড়িতে রাত্রিবেলা লুঙ্গি পরে শোয় না হাফ প্যান্ট পরে শোয়। রাইট। শাহরুখকে আমি জানি না লোকটা সকালবেলা যে চা খায় সেটা গ্রিন টি খায় না নর্মালি দুধ চা খায় না কিছুই খায় না, তার পেট খারাপ হয়। ঠিক। যেটা ওই সৃজিত মুখার্জির একটা সিনেমার ডায়লগ ছিল না, যে আমাকে জানতে হলে জানতে হবে আমার পছন্দের গন্ধটা কি। খুব সম্ভবত ওই 22শে শ্রাবণে ছিল। সো আমরা তাদের সম্বন্ধে কিছু জানি না, ট্রাস্ট মি অন দিস। আমরা তাদের অনস্ক্রিন পার্সোনাকে জানি। ঠিক। নিশ্চয়ই আমি সারাক্ষণ ফুটকা হিসেবে বিরিয়ানি খাই না, নিশ্চয়ই তুমি সারাক্ষণ সুন্দর সুন্দর জায়গায় ভীষণ বড় বড় লোকদের সঙ্গে কথা বলো না, নিশ্চয়ই অমিতাভ বচ্চন সারাক্ষণ রাস্তা দিয়ে ওইভাবে দৌড়ে মারপিট করে না, শাহরুখ খান নিশ্চয়ই এরকম করে হাত ছড়ায় না। এটা তো হয় না জীবনে।
নর্মালসি যেটা তুমি বলতে চাচ্ছ, হয়তো অমিতাভ বচ্চন লুঙ্গি পরে ঘুমোতে যায়, হ্যাঁ, ইউ নেভার নো। হতেই পারে, হ্যাঁ, একদম একদম। সেটা আমরা জানি না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা আমরা বাড়িতে কিছুই কে জানি না। কিরকম থাকি সেটা তো আমরা কেউই আমরা জানি না। কিছুই জানি না। তুমি বাড়িতে কিভাবে থাকো, আমি বাড়িতে কিভাবে থাকি, সেটা তো জানি না। কিন্তু তবুও বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়াটা ইজ বেসিক্যালি আ গিমিক। আমি যা, বাবল, হ্যাঁ, একদমই বাবা। ভেরি গুড বাবল, হুম, যেটা আমাদের জীবনটাকে অনেকটা অন্যভাবে শেপ আউট করে দিয়েছে। আচ্ছা, মানে কিরকম, ধরো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অন্যকে জানতে পারছি। ঠিক, আমার স্কুলের অনেক বন্ধুর সঙ্গে এখন আবার রিইউনাইট হচ্ছি ফেসবুকের মাধ্যমে। রাইট, একদমই তাই। অনেক ছানাপোনার থেকে অনেক কিছু শিখতে পারছি ইনস্টাগ্রামের মাধ্যমে। এটা হয়, ইটস আ পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফ। তুমি সোশ্যাল মিডিয়াটাকে কি করে নিজের লাইফে ইনক্লুড করলে? মানে তোমার হঠাৎ কেন মনে হলো যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব, আমি এরকমভাবে একটা প্রফেশন যেটা খুব সুন্দরভাবে এগোনো যায়। আর একটা কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে ভালো ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা যায়। তো তুমি যে ভালো দিকটা দেখে তুমি এটা, এই তোমার দূরদর্শিতাটা কি করে এলো যে আমি এটা নিয়ে কাজ করব? তুমি তো আগে তো অন্য প্রফেশন, অন্য চাকরি এসব ছেড়ে তুমি এটা করছো। তো সেটা একটু আমরা জানতে চাই যে পরবর্তীকালে আমরাও যারা এত সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাইছি, যে অন্য রকম কিছু করি, ভালোবেসে কিছু করি, তো সেটা কতটা ইম্প্যাক্ট ফেলবে? তোমার কি মনে হয় যে এটা ঠিক না ভুল? এই যে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াকে ইউজ করার চেষ্টা করছে, সেটা খুব নেগেটিভলিও করছে, পজিটিভলিও করছে। একটু বেশি নেগেটিভ হয়ে গেছে আমার চোখে। রিভিউয়ার বলতে তো আমি এখন আর কিছু বলতে পারি না যে এক্স্যাক্টলি হোয়াট দ্য টার্ম ইজ। তো সেই ব্যাপারটা তুমি আমাকে একটু বলো যে পজিটিভ দিকগুলো আমরা, মানে একটা দিশা যদি খুঁজে পাই। আমরা পজিটিভ নিয়ে দুটো দিকেই যাই। আচ্ছা, ধরো একটা জিনিস ছিল, তাকে বলতো আরডিএক্স, যেটা দিয়ে বেসিক্যালি ওই দুমদাম ব্লাস্ট ফাস্ট করানো হতো। রাইট, রোহিত শেট্টি গাড়ি ফাড়ি ওড়াতো হ্যাঁ। এককালে, এখন ওড়াই বোধ হয়, যাই না। তৈরি হয়েছিল জিনিসটা পাহাড় ফাটিয়ে তার মধ্যে সুড়ঙ্গ বানাবে। রাইট, লোকজন সেটা বোমের মধ্যে পুরো লোক মারতে শুরু করে দিল। এবার জিনিসটা কিভাবে ব্যবহার করা হবে হ্যাঁ। সেটা এন্টায়ারলি আমাদের ওপর। ঠিক, খুব হাইপোথেটিক্যালি বলতে গেলে, ধরো ভগবান হয়তো আমাদের বানিয়েছে, আমরা ধর্মকে বানিয়েছি। ভগবান একবারও বলেনি তুই এটা, তুই ওটা, তুই সেটা। সো ইটস লাইক দ্যাট, আমরা কিভাবে করছি। আর দ্বিতীয় কথা, হোয়াট এভার ডাজেন্ট পে এন্টায়ারিটি অফ মাই বিলস, আমার জীবনে সেটাকে অতটা সিরিয়াসলি নেবারও কিছু হয়নি। আমার নিজের অন্য কাজ আছে, আমি চাকরি ছেড়ে, যেটা তুমি বলছিলে, আমার একটা প্রাইমারি আইটি ফার্ম আছে এবং সেটা এখনো চলছে। সেটার থেকে আমার ব্রেড অ্যান্ড বাটার হয়। ফুডকার থেকে ব্রেড অ্যান্ড বাটারের ওপরে সুগারটা হয় বা একটু গোলমরিচটা হয়। তো ফলে ওটাকে অত খারাপভাবে নেবার মতো কিছু হয়নি। বুঝতে পেরেছি। আর হয়তো সোশ্যাল মিডিয়া আজকে আছে, কালকে অন্য ফর্মে যাবে, তোরশো অন্য ফর্মে যাবে, আমরা জানি না। আমরা 2 বছর আগে, 3 বছর আগে প্রি কোভিড জানতাম না লোকের অ্যাটেনশন স্প্যান 20 সেকেন্ডস থাকবে, বা 10 সেকেন্ডসের মধ্যে হুক পয়েন্ট দিতে ঠিক হবে। ঠিক ঠিক। আমরা তখন মানে যতটা সময় নিয়ে সুতো ছাড়তাম, এতক্ষণে তার মধ্যে গল্প শেষ হয়ে যায়। ফলে ইট ডিপেন্ডস আমরা কিভাবে করছি। না, প্রত্যেকটা জীবন, মানে ইনফ্যাক্ট মানুষের জীবনেও আমরা, আমাদের ভালো দিক খারাপ দিক আছে। জানি না সন্ধ্যেবেলা এলিয়েনরা নিয়ে পড়বে কিনা গড়িয়াহাটের মোড়ে। সেটাই বলছি। তো জীবনটা তোমার কাছে কেমন? মানে তুমি, তোমার জীবন খুব সুন্দরভাবে মানে গেল স্মুথলি, না তুমি এখনো অব্দি যা যা করছো সেটা তোমার একান্ত ব্যক্তিগত, নাকি তোমার জীবনে পুরোটাই খুব প্ল্যান্ড, একদম প্ল্যান ওয়াইজ তোমার জীবন এগোচ্ছে? আমার জীবন অসম্ভব আনপ্ল্যান্ড। আচ্ছা, আমি অনেস্টলি জানি না 2 বছর পরে আমি কি করবো। আচ্ছা, যেটা আমার বয়সে বলাটা খুব লজ্জার, আচ্ছা, কিন্তু আমি যখন যেটা করি, আমার যখন যেটা মনে হয় না, একবার সেটা নিয়ে চেষ্টা করে দেখি। অনেক কিছু দাঁড়ায়, অনেক কিছু দাঁড়ায় না। আচ্ছা, এটা প্রথম মেনে নিতে হবে। সব যুদ্ধ জেতা যায় না। আর আমি যেটা করতে পারি, হয়তো এই বয়সে এসেও আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি, রাইট, বাচ্চাদের থেকে, কম বয়সীদের থেকে, আমার থেকে যারা বেশি জানে তার থেকে, ইরেসপেক্টিভ অফ দ্য এজ শিখতে পারি। ফলে খুব যে প্ল্যান্ড জীবন হয়েছে, মানে অনেস্টলি ধরো যেদিন কোভিড আউটবার্সটা বেরোলো বা লকডাউন হলো, তার 7 দিন আগে কেউ যদি বলতো যে বাকি সারা পৃথিবী আগামী 6 মাস মুখে একটা মুখোশ পরে ঘুরবে, আমি তো বলতাম ভাই কোত্থেকে কি ফুঁকেছিস, আমাকে এনে দে, আমার একটু লাগবে। কিংবা কেউ যদি বলতো কলকাতার গঙ্গায় ডলফিন দেখা যাবে, সেম প্রশ্ন আসতো। কিন্তু জীবনে সেগুলো হয়ে গেছে। ফলে আমরা জানি না পরের দিন কি হবে। ঠিক, এটা I take life as it is, okay, as it comes. বাহ, এটা খুব সুন্দর একটা ভাবনা, এবং আমার মনে হয় প্রত্যেকেরই এটা হওয়া উচিত। আমরা অনেক বেশি এখন
সমাজ নিয়ে, নেগেটিভিটি নিয়ে, নানা রকম বিষয় নিয়ে এত কথা বলি, কিন্তু আমরা নিজেদেরকে কোন জায়গায় দেখতে পছন্দ করি সেটা নিজেরা খুব একটা জানি না। এবং এত বেশি আমরা জাজমেন্টাল, মানে আমরা একটা বাইরেটা দেখে খুব ইজিলি জাজ করে নিই যে মানুষটা কেমন। সেটা যেমন খুব কষ্টদায়ক। এবং আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অন্নচন্দ্রিমা করতে করতে অনেকে আমাকে এসে বলছে, যারা যারা হয়তো অনেক বছরের আমার সাথে সম্পর্ক, কিন্তু আমাকে যেমন শ্রাবণীদি বললেন যে তুই কবে এত কথা শিখে গেলি, বুঝতে পারলাম না। এরকম বিভিন্ন মানুষ এসে আমাকে এরকম এরকম বলছে, তো সেটা খুব ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, তুমি যে বলছো মানুষ ইভলভ করে, সেটা আমার ক্ষেত্রেও কিছুটা হয়েছে। আমি তো একটা স্মল টাউন গার্ল, তুমি জানোই, আসাম থেকে এসে আমি এখানে এত বছর ধরে কাজ করা, এবং মিউজিকের বাইরেও আমার মনে হলো কিছু একটা করতে ভালো লাগে, এবং ভীষণ ভালোভাবে এগোচ্ছে সেটা। আর তোমার সাথে আমার মনে আছে আমাদের একটা মিটিং হয়েছিল, সেটা এটা স্টার্ট করার আগে। তখন আমি তোমাকে অনেক কিছু তোমার কাছ থেকে আইডিয়া পাওয়া, সেটাও খুব আমাকে হেল্প করেছে। অন্নচন্দ্রিমা যেটা বিষয়, সেটা হচ্ছে যে একটু মানুষ, মানে আমি মানুষ হতে পারলাম কিনা, বা আমি মানুষ হতে পারছি কিনা, বা মানুষের সাথে মানুষের যে সহাবস্থান বা ইন্টারাকশন বা হার্ট কানেকশন, সেগুলো নিয়ে একটু বেশি ভাবা। কারণ ভাবনা চিন্তা এখন একদমই কমে গেছে, ঠিক আছে? এখন মানুষ শুধু বলে, শোনে কম। তো এই যে শোনার ব্যাপারটা, তুমি যে বললে আমি শিখি খুব, তো তার মানে তোমার মানে শোনার হ্যাবিটটা রয়েছে প্রচুর। বাহ, এটা তো দারুণ ব্যাপার। খুব ভালো লাগে আমার শুনতে, ইনফ্যাক্ট আমার শুনতেই বেশি ভালো লাগে। এটা যে যত বেশি শুনবে সে তত বেশি অ্যাডপ্ট করতে পারবে বলে আমার ধারণা। আমার শুনতে ভালো লাগে, কারোর বলতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু বলাটা একটু বেশি বলা হয়ে যাচ্ছে আজকাল। অ্যাডলফ হিটলার কোনো এককালে শুনতেন, প্রেমে ঝাড় খাওয়ার পর বলতে শুরু করতেন। তো পাল্টাই জীবন হতে থাকে এটা। মানুষ জীবনে পাল্টাতে পাল্টাতে যায়, এবং সম্পর্ক তাই। আমাদের খুব কাছের এবং প্রিয় মানুষ মীর আফসার আলী, আমার গুরু। এবং অনেকের গুরু। ইনফ্যাক্ট কথা তো ওনার থেকে প্রচুর শুনে শুনে শেখাও হয়। অসম্ভব সুন্দর কন্টেন্ট বানান উনি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তোমার সাথে ফুটকার মানে ওর সাথে শুরু, কিন্তু তারপরে কি করে সেটা আলাদা হয়ে গেল? মীর একটা সময় মনে হলো যে ও অন্যগুলো ছেড়ে, আচ্ছা, হি ইজ বেসিক্যালি অ্যান অরেটর। আচ্ছা, ওর মতো কথা আমার জ্ঞান তো ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায় খুব কম লোক বলতে পারে। ও একটা সময় বাকি সমস্ত কাজগুলো ছেড়ে, তার মধ্যে মির্চি পড়ে, তার মধ্যে ফুটকা পড়ে, ও গপ্প মীরের ঠিক শুরু করলো, রাইট? এন্ড হুইচ ইজ প্রবাবলি অ্যামাং দ্য বেস্ট স্টোরি টেলিং চ্যানেলস এভার ইন বেঙ্গলি। আচ্ছা, এন্ড ডুইং ফ্যান্টাস্টিক নাম্বারস। তো এবার কি হয়, অনেকে মাল্টিটাস্কিংটা পারে, মীর তার থেকে অনেক বেটার পারে একটাই পুরো কিছু ফোকাস করতে। সেই জন্য ও গপ্প মীরে ঠিক গেল। আচ্ছা। আর ফুটকাট ওই একটা সময় না, ব্যাটন পরের লোককে পাস করতে হয় রিলে রেসে, আমায় ব্যাটন দিয়ে চলে গেল। মানে তোমার সাথে সম্পর্ক খারাপ কিছু হয়নি? তোমার খারাপ কেন হবে? বালাই শার্ট, কদিন পরে নিহারি খেতে যাবো। ও দ্যাটস গ্রেট, তাহলে তো ভালো। কদিন আগে তো মানুষের এমন একটা ধারণা ছিল তিনি জি নাকি উনি জির শত্রু। তো এইসব বললে হয়? এর কি হচ্ছে তোমার? তুমি বলতে চাইছো যেটা আমরা দেখি সেটা বিশ্বাস করব না, যেটা আমরা দেখি না সেটা বিশ্বাস করব, তাই তো? ওই বললাম না, অমিতাভ বচ্চন লুঙ্গি পরে শোনে, হাফ প্যান্ট পরে আমরা জানি না। আমরা জানি লোকটা সারাক্ষণ বলে ইয়ে চাবি মে তেরে পকেট সে লেকেই খুলুঙ্গা, এটাই হতে পারে। জয়া ভাদুরী চাবি দেখি না, সেটা একটা বড় প্রশ্ন জীবনে। ঠিক না, আমরা যেটা দেখি আসলে আমরা সেটা নিয়ে বিচার করি। এতক্ষণ অবধি তো সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে আমরা দেখি না, মানে ইন্দ্রজিৎ লাহিড়ীকে আমরা কি দেখি না, যেটা হয়। আমি সারাদিন বিরিয়ানি খাই, মানুষের ধারণা সকাল বিকেল দুপুর রাত সারাক্ষণ ওই বিরিয়ানি খাই, খেয়ে যে মরে যাবো সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে যে তুমি এত ফুড রিলেটেড যে সংক্রান্ত যেসব বিষয় নিয়ে তুমি এত কাজ করো, প্রত্যেকটা জায়গায় যাও, সেখানকার খাবার খেয়ে তোমার কি মনে হয়, ভালো খারাপ, সেটা নিয়ে তুমি ডিসকাস করো, এবং মানুষের অনেক তোমার থেকে ইনফরমেশন নিয়ে আর কি বিভিন্ন মানুষ সেরকম জায়গায় যান এবং তারাও এক্সপ্লোর করে এই যে পুরো বিষয়টা। তো এই যে খাওয়া দাওয়ার যারা ফুড রিলেটেড কাজে যুক্ত, তাদের মানে তোমার কি মনে হয়, মানে এত সত্যি খায়? এটা আমার একটু জানার ইচ্ছা। কেউ খায় না, অত খেলে মরে যাবে। এক্স্যাক্টলি, আমার তো মনে হয়। কিছু চ্যানেলস আছে যেগুলোকে বলে ইটিং চ্যানেল। আচ্ছা, তারা ওই 20টা ডিম, 30টা চিকেন লেগ, 5 কিলো চালের ভাত নিয়ে হামাহামা করে, সেটা সত্যি কেউ খায় না, খানিকটা খেয়ে ফেলে দেয়। আচ্ছা, কেউ খায় না। এটা তুমি বলতে চাইছো যে মানে খাচ্ছে তবু গিলছে না টাইপ? সুকুমার রায়ের ভাষায় যদি মাতালের রোল করতে হয়, আচ্ছা, সে তো সারাক্ষণ মদগুলো 5টা টাকা খাবে না।
সুকুমার রায়ের ওই কথাটা মনে পড়ে, খাচ্ছে তো কাচ্চা কিন্তু কিনছি না। আর ফুড কার্ট দেখো, তিনটে খুব ডিস্টিংক্ট ভার্টিক্যাল আছে। আচ্ছা। একটা হচ্ছে ভিডিও, যেটা আমরা সবাই দেখি বা দেখাই। একটা হচ্ছে আমরা প্রচুর কনসাল্টিং করি, F&B কনসাল্টিং। এটা কি ধরনের কনসালটেন্সি হয়? ধরো কেউ কোনো আউটলেট বা হোটেলস খুলবেন, আচ্ছা, তোমাদের কাছে? ওই সিস্টেম, আমাদের সেই টিমটা আছে। আচ্ছা, that's সেটা great. হোটেল হতে পারে, সেটা রেস্টুরেন্ট, ক্যাফে, Oh, লাউঞ্জ, that's বার, good. হোয়াটএভার। আচ্ছা। 3 নম্বর আমাদের একটা ছোট B2B F&B ভেঞ্চার আছে, কল ডিস্টেন্স স্টেপ। ফলে ফুডকা যেটা আমরা দেখাই, ইটস মোর অর লেস আ শোরুম। আচ্ছা, তার পেছনে একটা ফুল ফ্লেজেড বিজনেস ইউনিট আছে। বুঝতে পেরেছি। তো এই যে পুরো ব্যাপারটা তোমরা সাজিয়েছো, এটা তো তোমার একদিনে হয়নি, এটা দীর্ঘদিন ধরে অনেক বছর লেগেছে। অনেক বছর লেগেছে, এবং কোনো কাজে আমার মনে হয় না আজকে করলাম কালকে থেকে ঠিক হয়ে যাবে। এবং আমরা পড়াশোনা করি, তার সাথে সাথে আস্তে আস্তে যখন নিজেকে মানে এগোতে চেষ্টা করি, নিজের কাজ নিজে সবকিছু নিয়ে, তেমনভাবে প্রত্যেকটা মানুষের একটা ওন আইডেন্টিটি ক্রিয়েট হয়, এবং প্রত্যেকটা মানুষেরই নিজস্ব সত্তা রয়েছে, এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন সত্তায় তাকে দেখতে পাই। যেমন ইন্দ্রজিৎ রায়ের একজন খুব ভালো বন্ধু, এবং তারপরে একজন ভীষণ ভালো রাইটার, ক্রিয়েটার, ওরেটর, তারপরে তুমি ম্যানেজমেন্ট নিয়ে এত কাজ করো। তো যেহেতু তোমার দিকটা আমি কিছুটা জানি বলে বলছি, আর আমি চেষ্টা করি যে গানের বাইরে আর কি করা যায়, এত লোকের সঙ্গে কথা বলা, তাদেরকে সামনে আনা, এটা চেষ্টা করে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে মানুষের সাথে মানুষকে ইন্টারেক্ট করতে, মানুষের কথা জানতে, শুনতে, এবং আমি চেষ্টা করি একটু ভেতরে গিয়ে মানুষটাকে দেখতে কেমন। কারণ আমরা জেনারেলি দেখবে তুমি সব পডকাস্টগুলোতে আমরা খুব কমন কিছু ডায়ালগস, কমন কিছু স্টোরিজ আমরা শুনতে পাই। এই যে আনকমননেসের মধ্যে তোমার কি মনে হয় যে কমন হওয়া, মানে কমননেসটা তোমার ভালো লাগে না একটু আলাদা হাটকে হতে ভালো লাগে? দুটোই থাকুক না, যার যেটা পছন্দ সে সেটা দেখবে। আচ্ছা একটা পডকাস্ট এপিসোড যদি সে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টার হল, আচ্ছা, সবার যে পুরোটা ভালো লাগবে এটা তো সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, আমরা তো কিছুটা দেখবে। না, কিন্তু এই যে পুরো এপিসোড আমরা এত সুন্দর সুন্দর, তুমিও বানাও আমিও দেখি, তো অডিয়েন্স কিন্তু আজকাল রিলেই চলে গেছে। ডিপেন্ডস, জেনজি অনেকটা শর্ট ফরম্যাট বেশি দেখে। হ্যাঁ হ্যাঁ, তবে আমি যদি ফুডকার এপিসোড ধরি, আমার অ্যাভারেজ ভিউইং টাইম ইজ অলমোস্ট 6 মিনিট। আচ্ছা, 10 মিনিটের এপিসোডে আমার অ্যাভারেজ ভিউইং টাইম 6 মিনিট, মানে 60% অফ দ্য টাইম একটা লোক গ্লুড থাকছে। আচ্ছা, এবং সেটা আজকের দিনে খুব খারাপ নাম্বার একটা নয়। ফলে এটা চ্যানেল টু চ্যানেল তার পার্সোনার উপর ডিপেন্ড করছে আচ্ছা, যে আমি কতটা হচ্ছে, কি হচ্ছে। বুঝতে পেরেছি। তো সাধারণ আমরা যারা ক্যামেরার পাশে আছে, যারা অডিয়েন্স রয়েছে, প্রত্যেকেই জানাতে চাই যে এই যে প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েট করছে আজকাল, বুঝতেই পারছি না যে কেন করছে, কি করছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা নেশাভান না করে, চুরিচামারি না করে কিছু তো একটা করছে রে বাবা, আচ্ছা। খারাপটা কি হচ্ছে? এটা তোমার কাছে মানে তোমার মনে হচ্ছে না যে একটু অসুস্থ হয়ে গেছে সমাজটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল? সমাজ আগে যেমন ছিল তেমন ভাবাটা বোকামি, সেটা নয়। আমি বলতে চাইছি যে কয়েক বছরের মধ্যে যে একটা ড্রাস্টিক চেঞ্জ। লোকে ভীষণ বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, স্ক্রিন টাইম বেড়ে গেছে, এটা একটা সমস্যা। আচ্ছা, এবার সেটা হয়তো আমাদের বয়সে মনে হচ্ছে সমস্যা, বাচ্চাদের সেটা মনে নাও হতে পারে, তাদের কাছে হয়তো সেটাই নর্মাল স্ক্রিন টাইম। ফলে আমি তো জাজ করার কি? বুঝতে পেরেছি। একটা সময় জাজ বলছি না, বলছি অ্যাডভাইসটা কি তোমার? আমার অ্যাডভাইস হচ্ছে, ইটস মোর অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড ব্যালেন্সিং। রাইট, মানে আমি যদি এখন সারাক্ষণ মনে করি ওই যে শাহরুখ খান সারাক্ষণ এরকম ভাবে হাত রাখছে, আর ফুড ব্লগার সারাক্ষণ বিরিয়ানি খাচ্ছে আর ক্রিন ঝগড়া করছে, আর পডকাস্টার সারাক্ষণ লোকের সঙ্গে বকছে, এটা তো জীবনটা নয়। তার বাইরেও তারা একটা কাজ করছে। সো ইটস অ্যাবাউট অ্যাকসেপ্টিং ওপেনলি, একটা মানুষকে মানুষের মতো দেখা, খুব সহজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাইছি। মানে তো এটা মেনে নিতে হবে। এবং আমাদের টেকনোলজি আর কিছু পারুক না পারুক, টেকনোলজির সঙ্গে যদি যুদ্ধ করতে হয় ইন দ্যাট ম্যাটার, একমাত্র উপায় হচ্ছে ওপেনলি অ্যাডাপ্ট করা। মানে আই শুড লার্ন দ্য সিস্টেম টু চেঞ্জ দ্য সিস্টেম। আমি শিখলামও না, অ্যাডাপ্টও করলাম না, হঠাৎ ধাই করে বললাম কালকে নেমে আমি পৃথিবী পাল্টে দেবো, ঘন্টা কেউ শুনবেও না, আর এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। এটা খুব সুন্দর একটা মেসেজ গেল আমার দর্শকদের জন্য তো বটেই, এটা খুব হেল্পফুল।
এই যে তোমাকে ডাকার আরো এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা একটু সাজেশন চাই, আমরা একটু জানতে চাই, দর্শকরাও জানতে চাই, এবং সত্যি আমাদের পরের জেনারেশন বা তারপরের জেনারেশনের একটা আজকাল গাইড আমি তো কাউকে পাই না, মানে মাস্টার বা গাইড যেটা একটা ঠিকঠাক গাইড করবে তেমন মানুষ পাওয়া খুব মুশকিল। কারণ নাম্বার 1 তো আমরা শিখতেও চাই না, আর নাম্বার 2 হচ্ছে শেখাতে গেলে যে ব্যাপারগুলো করতে হয় সেটার খুব অভাব দেখা দিয়েছে আজকাল। ধরো কেউ, আমি কারোর কাছে শিখতে গেলাম, ধরে নিচ্ছি তিনি অনেক কিছু জানেন, আমাকে তো প্রথম জানতে হবে যে আমি কি জানতে চাই, আচ্ছা, কি শিখতে চাই। সেটা যদি জানি তাহলে বাকি প্রশ্নগুলো অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু ইফ আই এম নট ভেরি ক্লিয়ার যে আমি কি জানবো, তখন তো আমি ব্ল্যাঙ্ক শট খেলছি। সে লোকটারও সময় নষ্ট করছি, বা সে ভদ্রমহিলারও সময় নষ্ট করছি, নিজেরও সময় নষ্ট করছি। না আজকাল তোমার মনে হয় যে কেউ মানে আমি যেমন খুব প্রচুর লোক শিখতে যায়, এবং আমার অভিজ্ঞতায় কম বয়সী বাচ্চারা যেটা জেন জিস, তারা কিন্তু শিখতে চায়, কিন্তু শেখাটা তাদের মতো করে হতে হবে। আর ওরা না ভীষণ দেখে শেখে, মানে আমি বলছি এক্স করছি ওয়াই বোঝাচ্ছি জেড, তাহলে হবে। দে আর ইন্টেলিজেন্ট এনাফ টু গেট দিস থিং। তাদেরকে যদি আমি করে দেখাতে পারি তবে তারা বুঝবে, এবং মেনে নিতে হবে যে আমি কোনটা পারি না। ঠিক, দ্যাট শুড বি ক্লিয়ার উইথ টেকনোলজি ইন হ্যান্ড। আজকে আমাদের সময় তুমি মনে করো চন্দ্রিমা, যখন কলেজে প্রফেসররা একটা কথা বলতেন আমরা হাঁ করে শুনতাম, মনে হতো সে লোকটা ঠিক বলছে। ঠিক। এখন একটা স্টুডেন্ট মাঝের বেঞ্চে বসে কিন্তু তার স্পিচটাকে চ্যাট জিপিটি বা কোনো এআই টুলসে ফেলে দেখছে তারা ঠিক বলছে কি ভুল বলছে। ঠিক ঠিক, যদি ঠিক বলে তবেই সে শুনবে, না হলে সে শুনবে না। এর ভালো খারাপ ঠিক ভুল আমরা পড়ে যাচ্ছি, কিন্তু পৃথিবীটা এখানে এসে গেছে, ফলে এখন যে শেখাচ্ছে তাকেও সেই ভাষায় শেখাতে হবে। মানে আমি যদি এখন ধরো বলছি যে শাহরুখ খান সারাক্ষণ এরম করছে না, উল্টোটা যদি বলি যে দিলীপ কুমার সারাক্ষণ দাঁত চিপে কথা বলছে না, সে লোকটা দিলীপ কুমারকে তাই জানে না। ঠিক। বা দেবানন্দ ঘাড় মেকাচ্ছে না, দেবানন্দকে সে লোকটা তাই জানে না, তাকে সেটা বলার কোনো মানেই হয়, তাকে সেটা বলার কোনো মানে নেই। রাদার আই শুড গো উইথ এসআরকে, আই শুড গো উইথ কার্তিক আরিয়ান, তাই না? তাকে তার মতো করে হতে হবে বিষয়টা বলে। মানে ধরো আমার ছেলে ফ্রি ফায়ার খেলে, চেষ্টা করে অ্যাটলিস্ট, তাকে স্ক্রিনটা লক করে দিয়েছি, তার মোবাইল টাইম কমানোর জন্য আমি তাকে একটা টার্গেট দিয়েছি, এবং না দিলে আমি তার ফোনটা রিমোটলি লক করে দিই। সো হি শুড বি নোয়িং কেউ একটা ছাড়ছে, কিন্তু সে এটুকু টেকনোলজি জানে যে আমাকে আটকাতে পারে। যদি সেটা না জানে কিন্তু তুমি কোনোদিন সে শুনবে। হ্যাঁ, তুমি টেকনিক্যালি এডুকেটেড বলে এটা করছো। সমস্ত অ্যাপ পাওয়া যায়, ট্র্যাকিং অ্যাপ সমস্ত প্লে স্টোর, আইওএস সব জায়গায় আছে। আমি খুঁজবো না আর বসে বসে বলবো সারা পৃথিবী দুষ্টু, আমি একমাত্র ভালো, আহা আমার কত দুঃখ। চলেন আজকালকার দিনে, এটা খুব একটা দামি কথা। আর একটা বিষয় হচ্ছে পজিটিভ, এই যে তোমার মধ্যে এত পজিটিভিটি, সেটা তোমার এটা মানে এটা কি প্র্যাকটিস না তুমি? আমার মধ্যে ভরা নেগেটিভিটি, এই নেগেটিভ প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়। আমি ভর্তি নেগেটিভিটির দোকান আনি। আচ্ছা, তাই নাকি? তোমার লোকে ভাই হায়ার করে নেগেটিভ করার জন্য। তোমার কিছু পোস্টে সেটা আমি দেখতে পাই, তোমার প্রচন্ড বিরক্তি, প্রচন্ড রাগ। খিটখিটে বুড়োটা, খিটখিটে মাঝবয়সী একটা বুড়ো যে পৃথিবীতে মনে করে সে ঠিক এবং সারা দুনিয়া ভুল, নিজে কিছু করে উঠতে পারেনি সেটা অন্য প্রশ্ন, কিন্তু সে ঠিক। আমি হচ্ছে সেই বুড়োটা। হ্যাঁ, এরকম অনেক বুড়ো আছে আমাদের সমাজে, এবং তারা মানে একটা সময় খুবই বিরক্তিকর। আর এই সোশ্যাল মিডিয়াতে যে যা ইচ্ছে যে বলে, এটা কি করে সম্ভব? একটা সময় আমরা পপুলার লোকদের কাছে পৌঁছতে পারতাম, এখন আমরা পৌঁছতে পারছি, তো সেটা তো হবেই। মানে সোশ্যাল মিডিয়া যেটা করেছে, একজন গন্ডমূর্খকে সেই ক্ষমতাটা দিয়েছে যে একজন নোবেল লরিয়েটের কাজকে সমালোচনা করতে। এক্স্যাক্টলি। তো ঠিক আছে, সবকিছুরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। তুমি এটাও পজিটিভলি নিচ্ছ? না, একটুও নিচ্ছি না। আচ্ছা, আমি বলছি তার কমেন্টটা না দেখলেই হলো। না দেখলে পৃথিবীতে সবকিছুতে রিঅ্যাক্ট করতে হবে এমন কেউ মাথা দিব্যি দেয়? তুমি কি বেশি রিঅ্যাক্টিভ, না তুমি খুব কুল থাকো, মানে তোমাকে কোনো কিছু খুব একটা ছোঁয় না পার্সোনালি? আমার দুটো কান, আচ্ছা, একটা দিয়ে ঢোকে একটা দিয়ে বেরোয়, বা একটা দিয়ে ঢোকে একটা দিয়ে বেরোয়। এটা মাঝখানে কি থাকবে সেটা খুব মিনিমাল পার্সেন্টেজ। আমার দুটো কান ইনকামিং নয়, এটা আমি খুব ক্লিয়ার। একটা ইনকামিং একটা আউটগোয়িং। তুমি বলছো তোমার নেগেটিভিটি নিয়ে কোনো সমস্যা নেই, তুমি নেগেটিভিটি এনজয় করো একদম। তার মানে তুমি বলতে চাইছো তুমি যত আমাদের নেগেটিভ ক্যারেক্টারস আছে তাদের সকলে তুমি ফ্যান? সবার বলছি না। আচ্ছা, এমনিতেও পলিটিক্যাল লিডারদের উদ্দেশ্যে কিছু বলার সাহস আমার নেই, আমরা বলতে চাই অনেকেরই ফ্যান। আচ্ছা, তারা নেগেটিভ?
নেগেটিভ পজিটিভ ইজ ডাইসি। আচ্ছা, চে গুয়েভারাকে কোনো এক সময় লোকে খারাপ বলতো, আজ লোকে ডিসাইড করে ঘুরছে। হ্যাঁ 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 ফলে জিতের সিনেমা বেরোচ্ছে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, ফলে বলা মুশকিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। না না না, এটা ঠিক কথাই, কারণ কার মধ্যে কি আছে একজন ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ, একদম কে কিভাবে দেখছে। যে কে কিভাবে দেখছে, ঠিক কথা। আচ্ছা, আজকে যেহেতু আমাদের ক্রিসমাস রিলেটেড একটা এপিসোড, আমরা চাইবো একটু খাওয়া দাওয়া সংক্রান্ত, বাঙালি একদম। খাওয়া দাওয়া নিয়ে খুব খুব ইন্টারেস্ট, এবং এত বেশি বাঙালি খায় না এমন কোনো কথা নেই, কেমন কোনো বিষয় নেই বা এমন কোনো সাবজেক্ট নেই, আমরা যেটা জানি এই যে ক্রিসমাসের টার্কি বানানোর একটা খুব প্রচলন রয়েছে আমাদের সকলের। তো তুমি একটু বলো আমার দর্শকদের যে টার্কি কিভাবে কোথায় পাওয়া যায়, এবং আমরা কেন ক্রিসমাসের টার্কিটা খাই, শুধু তাই নয় কিভাবে খেলে ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়, খেতে ভালো লাগে। দেখো, ক্রিসমাস তো মূলত একটা মানে পাশ্চাত্য দেশের টিপিক্যালি ইউরোপিয়ান কালচার। একদম একদম, আমেরিকাকে ধরছি না, কারণ দেশটার জন্মই হয়েছে হ্যাঁ, আজকে 100-200 শতক আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। ইউরোপিয়ান কালচার। হ্যাঁ, এবার টার্কি ওখানে যেভাবে হয় যে রোস্ট করা হয়, Right. টার্কি বা লেগস বা শোল্ডার্স হোয়াটএভার, হ্যাঁ, এখানে না আমাদের বেশিরভাগ বাড়িতেই ওই ওভেনটাই নেই। right, এটা প্রথম মেনে নিতে হবে, এবং আমাদের রান্নার সঙ্গে ওভেনটা যায়ও না। ঠিক আমাদের সবার বাড়িতে একটি করে মাইক্রোওয়েভ থাকে, ঠিক। যেটাই বেসিক্যালি আমরা রান্না বান্না করি না, খাবার গরম করি। প্রত্যেক বাড়িতেই তাই হয়, ঠান্ডা ফ্রিজের খাবারগুলোকে ডাব্বা করে করে গরম করি। ঠিক। ফলে টার্কি খেতে হলে আমার পার্সোনাল মতামত, দেখুন নিউ মার্কেটে ডেফিনেটলি পাওয়া যায়, বেশ কিছু হোম ডেলিভারিজ আছে যারা বাড়িতে পিস করে দিয়ে দেয়। তবে পার্সোনালি মনে হয় রেস্টুরেন্টে খাওয়াই ভালো। বেটার, কিছু জিনিস রেস্টুরেন্টেই খাই না, সব বাড়িতে করতে হবে কে বলেছে। ঠিক কথাই, এটা ঠিক। আর রেস্টুরেন্টে তোমার মানে বেস্ট টার্কি কোথায় পাওয়া যাচ্ছে এখন আমাদের, সেরকম কোনো আইডিয়া আছে? কলকাতা শহরে পাস্ট্রিটা অনেকগুলো পাওয়া যায়। অনেকগুলো পাওয়া। এমনি টার্কি ইজ নট রিয়েলি মাই সুপার ফেভারিট। আচ্ছা। আমার একটু শক্ত মনে হ্যাঁ, হয়, আমার একটু তার থেকে আমার দেশি মুরগি অনেক বেশি ভালো লাগে। আমার একটু সত্যি শক্ত বলছি। লাগে, যেমন আমার একটু শক্ত লাগে। হ্যাঁ। এটা বানানোর দোষ না আমার দোষ না টার্কির দোষ, সে নরম হয়ে মরতে পারেনি, সেটা বলাটা খুব মুশকিল। এটা ঠিক কথা, আমারও একটু শক্ত লাগে। ইনফ্যাক্ট বাইরে যতবার গেছি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওরা একটু হাফ কুকড মিট বেশি পছন্দ করে। এমনি ওরা বোঝে কম। হ্যাঁ হ্যাঁ, সে তো আছে, ও বাবা, সেটা নিয়ে আরেকটা এপিসোড হয়ে যাবে। হ্যাঁ। তো এত কম মানে কম বোঝে, এবং যাই হোক যেটাই হোক, এত হাফ কুকড মিট যেটা খাই, সেটা কি তোমার শরীরের জন্য ইটস বেসিক্যালি সাজেস্টেবল? এই যে ব্লাডি যে মিটগুলো আসে, দেখো, আমাদের এই গরম দেশে হ্যাঁ। সেটা কতটা কি ভালো আমি ঠিক জানি না, আচ্ছা, এবং আমার মনে হয় না এই পডকাস্টটা অতটা টেকনিক্যালসে যাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। এবার কি হয়, একটা ঠান্ডার জায়গায় আমরা মাংস বেশি খেলে শরীর গরম থাকে, সোজা বাংলা এই কথা। জন্যই ওরা খায় বেসিক্যালি, এই জন্য ওরা অনেকটা খায়। বুঝতে পেরেছি। আর সেটাকে খানিক সেদ্ধ করে খানিক ঝলসে ওরা খেয়ে নেয় বেসিক্যালি। আমরা কায়দা করে স্টেক বলি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ। বেসিক গল্পটা তাই। কাবাবের অনেক প্রসেস প্রিমিটিভ ভার্সন আই শুড সে। ফলে ঠিক আছে, খারাপ তো না, বছরে টার্কি খাই কবার 3-4 বার 5 বার, ঠিক। তাই জীবনে কিচ্ছু হাতি ঘোড়া এসে যায় না। ঠিক কথা। না না, তোমার লাইফটা তো ভীষণ রকম ভাবে একদম একদম হ্যাপি টাইপ, এবং না না, সহজ, আই টেক ইট অ্যাজ ইট ইজ। হ্যাঁ। এমনি ভেবেও জীবনটাই খুব কিছু একটা করে উঠতে পারবো না, ঠিক। সেটা প্রথম বুঝতে হবে। ফলে ওই তুমি জোকারের ডায়লগ ছিল না, একদমই ওভার থিঙ্কার নও। ডিসিতে একটা ডায়লগ ছিল জোকারের, আচ্ছা, যে হোয়াই সো স্যাড বলে একটা হাসতো, Right. জোকারের এখানটা ছিঁড়ে ছিল। রাইট, তো আমি ওই ফিলোসফিটাই খুব বিশ্বাসী। এমনিতেও আমি ডিসি ফ্যান, আচ্ছা, মানে সুপারম্যান আমার কাছে একটা সুপারম্যান আমার কাছে একটা অত্যন্ত বোরিং একটা ক্যারেক্টার, যাকে হোয়াটএভার, সেটা যেমন ফেলুদা আমার কাছে খুব বোরিং ক্যারেক্টার একখানা, সেরকম এটা বাঙালি মেনে নেবে না, ডাজন্ট ম্যাটার। সত্যিটাই হলে মেনে নিতেন, ভদ্রলোক সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন, অনেক বেশি। উনি মেনে নিতেন। ঠিক। তো এই অন্নচন্দ্রিমার আরেকটা স্পেশাল জায়গা হচ্ছে খাওয়া দাওয়া, তুমি জানো, এবং আমার যেটা মনে হয়, খাবো কখন? হ্যাঁ খাবো কখন বটে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাড়িতে তৈরি করে রান্না করে খাওয়ানো এবং সার্ভ করা, যেটা আমাদের মা ঠাকুমাদের আমলে আমরা দেখে এসেছি, এবং আমিও চাই সেটা মেনটেন করতে, এবং এখনো অবধি করে এসেছি। আমার বাড়িতে খুব একটা বাইরের খাবার আসে না, এবং সবটা আমিই বানাই বলে আমার খুব ভালো লাগে মানুষকে রেঁধে খাওয়াতে, সুন্দর করে সার্ভ করতে। তো এখন তুমি রিলেট করতে পারো, মানে এখন প্রত্যেকটা ফ্যামিলি তো অলমোস্ট ভুলেই গেছে ব্যাপারটা। না, আমাদের বাড়িতে প্রচুর রান্না বান্না হয়। আচ্ছা, বাহ আমার স্ত্রী অত্যন্ত সুন্দর রান্না করেন, বাহ, আমার মাও করতো, রোববার আমিও করি, এবং বাকিদের খাওয়া ছাড়া কোনো উপায় নেই বলে খেয়েও নেয়, পদ্ধতার খাতিরে ভালোও বলে। ফলে আমাদের বাড়িতে এই রান্নার প্রচলনটা আছে। রয়েছে তোমার। তুমি হ্যাঁ, এবার ন্যাচারালি বাইরের থেকে খাওয়া তো ওরা আসে না বলবো না, কিন্তু
ইটস আ নাইস ব্যালেন্স। বুঝতে পেরেছি। না না, আমার তো মনে হয় যে এটা খুব হৃদয়ের কাছাকাছি। ইটস আ নাইস ব্যালেন্স। হ্যাঁ, এটাই। তো আমরা অন্য চন্দ্রিমা একটু আরেকটু কফি, আরেকটু চা, আরেকটু খাবার দাবার এবং সব থেকে বড় কথা ক্রিসমাস, সো উইল হ্যাভ সাম কেকস অ্যালং উইথ আস। তো আমরা পরের জায়গাটা একটু চা খেতে খেতে করি। একদম ডান। চলো চলো চলো। ক্রিসমাস স্পেশাল। আমরা একটু টুপি পরে নিই। বাংলায় আমরা সবাই সবাইকে টুপি পরি। আমি নিজের টুপি নিজে পরি আমি নিজের টুপি নিজেই পরে নিলাম, কারণ আমি টুপি পরাতে একদমই অভ্যস্ত এবং সুন্দরভাবে বিকিয়ে রাখো। একদম। এবার ঘটনাটা হচ্ছে যে আমার কাছে বিভিন্ন রকম কেকস, মানে ক্রিসমাস মানেই কেকস। আমি তোমার জন্য একটা চেষ্টা করেছি নাহুম থেকে আনার। আমার এগেইন ভেরি স্পেশাল জায়গা আমার জীবনের এবং সবাই বাঙালিদের সকলের। উই হ্যাভ আ চিজ কেক, সেটা হচ্ছে আমার এই জায়গা কুম্বা। কুম্বা ইজ আ ভেরি ভেরি গুড ক্যাফে অ্যাট দিস মোমেন্ট ইন টাউন। দীপাকে অসম্ভব সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ। দীপাকে আমার ইন্ট্রোডিউস করার কথা ছিল, কিন্তু ও স্ক্রিনে আসতে পারছে না বিশেষ কারণে। তোমার জন্য রয়েছে নাহুমের একটা ওয়ালনাট কেক, যেটা আমার খুব ফেভারিট, আমার মনে হয় তোমারও খুব ভালো লাগবে। উই হ্যাভ এগেন আ চিজ কেক ফর ইউ বিকজ ইট ইজ ফ্রম কুম্বা, ওদের স্পেশাল কার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, হাতের জাদু না থাকলে তো সম্ভব না অন্য চন্দ্রিমা, আমি তোমার জন্য একটু নলেন গুড়ের পায়েস আমি পায়েসটাই খাবো। এসব ঠিক আছে, সব ঠিক আছে। নাহুমের প্রতি সম্মান রেখে আমি হাতে তৈরি পায়েস খাই। না, তুমি এটাও একটু ট্রাই করো কুম্বার। সেটা করবোই, আগে তো পায়েস খাই তারপরে দেখি। একদম, পায়েসটা আসলে আমাদের একটা রিচুয়ালই শুধু নয়, একটা শুভ শুভ জিনিস বলা যায়। কারণ একদম পায়েস আমাদের জন্মদিনে হয়, পায়েস যে কোনো শুভ কাজে বানানো হয়। তো আমার মনে হলো এটা এটা তোমার জন্য আমি অবশ্যই। বানিয়ে। তো আমার কেক খাও, মিষ্টি করো। আর এই যে তোমার খাওয়া দাওয়া বলতে যা বোঝায়, খাওয়া দাওয়া এবং বাঙালির খাদ্য রসিক বাঙালি, এত এত খাবার, তোমার মনে হয় যে কোথাও আমরা মানে হেলথের দিকটা কেমন? মানে এখন তো মানুষ খুব হেলথ কনসিয়াস, স্পেশালি পরিমাণ মতো খেলেই হলো, এটা আমার নিজের মানে। ধরো আমি যথেষ্ট মোটা, অ্যাকসেপ্টেড, তুমি তো কিন্তু অনেক লম্বাও বটে। হ্যাঁ মানে ওই তাকিয়া পাঁচবালিশ হয়ে গেলে যা হয় আর কি। তো কি হচ্ছে, আমি চেষ্টা করি মেডিকেলি ফিট থাকার। আচ্ছা, মেডিকেলি মানে ওজনটা বাদ দিলে আমার যেন কোনো এই বয়সে অসুখ না থাকে। বুঝতে পেরেছি। মানে সেটা ডায়াবেটিস বলো, সুগার বলো, যা যা হয় সেটুকু মেনটেন হচ্ছে এই অব্দি অনেক। তবে এই যে সোশ্যাল মিডিয়ায় এত বেশি মানুষ এখন ফুড রিলেটেড কথাবার্তা, এত এত আমরা রিলস দেখতে পাই যেখানে একজন বলছে যে এটা ভালো, একজন বলছে এটা খারাপ। এই যে পুরো কনফিউশন একটা চলে এসছে। অসাধারণ। থ্যাংক তো ইউ। তোমার এই রান্না বান্নার এই প্যাশন এটা কি করে হলো? ছোটবেলা থেকে ভালোবাসতে? না, একদম ভালোবাসতাম না। মা খুব ভালো রান্না করতেন হুম। এবং আমার মা, আমার দাদু, আমার মামা প্রত্যেকে খুব ভালো রান্না করতে পারতেন, ঠিক আছে? সেটাই আমি জানি না, জেনেটিক হতে পারে যে ইনহেরিট করেছি আমি। একবার মনে হলো যখন আমি গ্র্যাজুয়েশন করি বোধহয় সেই সময়টা, মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেলেন। তো অনেক দিন ধরে অসুস্থ, তো তখন আমার বাড়িতে কোনো ডোমেস্টিক হেল্প ছিল না সেই সময়। তো তখন আমাকে ওই রান্না বান্নাগুলো একটু দেখতে হতো মায়ের জন্য। হঠাৎ আমি একদিন রিয়েলাইজ করলাম যে আমি মোটামুটি সব কিছু রান্না করতে পারি। আমি জানি না কি করে ফোড়ন দিচ্ছি, কি করছি। ওয়ান্স ইন আ ব্লু মুন আই হ্যাভ ডিসকভার্ড মাইসেলফ যে আমি রান্নাটা জানি। আমি সেটা জানি না, এখনো আমার কাছে ধোঁয়াশা ব্যাপারটা। এবং অসাধারণ একটা প্রোডাক্ট বানিয়েছে। থ্যাংক ইউ। পায়েস বানানো আমার মনে হয় বাঙালিদের একটা স্পেশালিটি তো বটে, আর সবাই পায়েস কিন্তু ভালো বানাতে পারে। সবাই অনেক কিছুই ভালো পারে না, তার মধ্যে একটা হচ্ছে পায়েস। আমিও যে সবটা ভালো পারি তা নয়, আমিও অনেক কিছু পারি না ডেফিনেটলি, আমরা সকলেই। এটা হয়ে গেলে কিন্তু তুমি যে গান ভালো গাও, একটা গান শোনাতে হবে। আচ্ছা, সেটা পুরো ব্যাপারটা হই আমাদের সেটা দিয়ে সেটা দিয়ে শেষ হবে। আর ক্রিসমাস বলতে তোমার কাছে তো আমি শুনলাম তুমি কেক খেতে। ক্রিসমাস বলতে আমার কাছে ছোটবেলা। ছোটবেলা, এটা আমার ছোটবেলা হোক, আমার ছেলের ছোটবেলা, ক্রিসমাস ইকুয়ালস টু ছোটবেলা। ওই ছোটবেলার গন্ধ, কেকের গন্ধ, হাঁটা চলা, ঠিক ঠিক ঠিক, যে মাখন, বেকারি, একদম লাল টুপি, কেন হাঁটছি জানি না কিন্তু হাঁটছি, হাঁটছি। পিকনিক, আমার কাছে ক্রিসমাস মানে ছোটবেলা। পিকনিকগুলো কত ইন্টারেস্টিং ছিল না সেই। বড়বেলার পিকনিকও খুব ইন্টারেস্টিং হয়, ট্রাস্ট মি অন দিস। সেটা আলাদা ইন্টারেস্ট, সেটা আমি জানি, কিন্তু আমি বলতে চাইছি যে আমার পিকনিক বলতে যেটা মনে হয় যে ওখানে গিয়ে রান্না করে খাওয়া, সেটা আমার কাছে এখন সেটা কর্পোরেটাইজ হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা সবাই সবকিছু ডিজিটাল যেরকম হয়ে গেছে, তেমন picnic ওটাকে অফলোড করে দিই, মানে কোনো কেটারিং এজেন্সি
দিচ্ছি এবং সেটাকে আমার কিরকম একটা মনে হয় যেন খুব একটা পিকনিক মনে হয় না। আমি যেহেতু আসামের, ন্যাচারালি এত বেশি ন্যাচারাল ভিউজ, এত এত জায়গা, তো আমরা এরকম বিভিন্ন জায়গায় যেতাম যেখানে কোথাও ঝর্ণা, কোথাও এরকম হচ্ছে, সেই ঝর্ণার পাশে বসে ঝর্ণা থেকে জল নিয়ে যে রান্না করা, মাংস আধা সিদ্ধ হচ্ছে কি হয়নি, মানুষের খাওয়ার ভিড়, এগুলো আমার কাছে মনে হয় যেন মিসিং মনে হয়। তবে অ্যাট দ্য সেম টাইম আমিও খুব অ্যাডাপ্টেড, আমিও অ্যাডাপ্ট করতে পছন্দ করি এবং অ্যাট দিস মোমেন্ট আমিও খুব এনজয় করছি যেরকমভাবে আমরা এগোচ্ছি। আমার মনে হয় এটাও খারাপ না, এটা কোনো কিছুই খারাপ, সব ভালো, সব ভালো। কোনো না কোনো সময় শাহরুখ খানের ডায়লগ, হ্যাঁ। अंत तक सब ठीक हो जाता है, And तक सब ठीक ठीक नहीं होता है तो वो दी एंड नहीं है। তো তুমি মেনে এত করে এসআরকে ফ্যান, সেটা তোমার আমি অমিতাভের ফ্যান অলওয়েজ। ও তাহলে তুমি এত এসআরকে ডায়লগ মুখস্থ। ঠিক আছে, লোকটা ডায়লগটা ভালো দেয়, এটা অন্য প্রশ্ন। সব সিনেমায় শাহরুখ হয়েই থাকে, ক্যারেক্টারটা হতে পারে না সেটা অন্য কথা, কিন্তু ঠিক আছে, মানে ডায়লগটা ভালো দেয়। আমি তো ডাই হার্ড ফ্যান, মানে ও হাত এরকম করলে আমি পাগল টাইপ আর কি। না, আমি অমিতাভ এক বগ্গা, আমি দাদুর বগ্গা না? আমি দাদুর ফ্যান। খুব মজার মজার ওনারও ওই কেবিসিতে সুন্দর সুন্দর ইন্টারভিউজ এবং এত অপূর্ব কথা বলেন ভদ্রলোক। হরবংশ রায় বচ্চনের একটা কবিতা পাঠ করছিলেন সেদিন, তারপরে এই নানা রকম বিষয় দেখতে পাই আর কি, অপূর্ব লাগে। আসলে লেগাসিটাও তো খুব ভালো, এত ভালো একটা জায়গার থেকে উনি ইয়েস, অ্যাডাপ্টেড ব্রিলিয়েন্ট। একদমই। মানে একটা বয়সে যখন লোকজন হাফ বয়সী হিরোইনদের সঙ্গে নাচছে, সূর্যবংশমের পরে সেটা বুঝে অমিতাভ বচ্চন যেভাবে ইভলভ করে মহাব্বতেতে, ওই পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন, এটা আনবিলিভেবল অ্যাডাপ্টেশন। তারপরে তুমি দেখো চিনি কম, যদি দেখো চিনি কম, পিকু, মানে একটা লোকের পটি পাচ্ছে সেটা নিয়ে একটা সিনেমা যেটা আমরা 5 বার দেখছি, বোর হচ্ছি না, আনবিলিভেবল ব্যাপার স্যাপার। নো ডাউট, একটা লোকের বুড়োর পটি পাচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ, That's the movie. হ্যাঁ একদম পুরো ছবি Unbelievable সেটা। আর আমরা এই যে জীবনটা আস্তে আস্তে সুন্দর করে তোমার এগোচ্ছে জীবনের খাতে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেরকম ভাবে দাঁড়িয়ে আছি, এবং তুমি 5 বছর পরে নিজেকে কিভাবে দেখতে চাইছো? দেখতেই চাই না। সে কি আমার মনে প্রাইমে থাকতে থাকতে ফুস করে নেই হয়ে যাওয়া বেটার। ঢাস করে পড়বো, ফুস করে বেরিয়ে যাবো। সকলে আমি জানতেই চাই না 5 বছর পরে কি হচ্ছে। আমার মতে 2 বছর পরে এলিয়েন ইনভেনশন হোক, 3 বছর পরে জম্বিরা চলে আসুক, কিছু একটা পৃথিবীতে হয়ে যাক। আচ্ছা, কিছু না হয় ডাইনোসরের আবার চলে আসুক, কিছু একটা হোক পৃথিবীতে। অনেকদিন কিছু হয়নি কোভিডের পরে, তো হোক কিছু একখানা। আমি 5 বছর দেখতেই চাই না। এই যে প্যান্ডেমিক, তোমার মনে হয়েছিল যে তুমি, মানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 5 বার উনি জীবনে প্যান্ডেমিক দেখেছেন, ঠিক আছে, উনি দীর্ঘদিন বেঁচেও ছিলেন এবং বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস ওনার দেখা জীবনের। একটা মানুষের জীবনে 5 বার প্যান্ডেমিক দেখা, এটা তো আমি জানি না কি ব্যাপার। ওই জন্যই তিনি গুরুদেব। হ্যাঁ, গুরুদেব। আর তুমি যে নিজে একটা প্যান্ডেমিকের সাক্ষী হয়ে রইলে, এই যে আমরা যখন তোমার এই যে কোভিডের সময় তোমার মনে হয়েছিল যে জীবনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে বা আমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তুমি মানে তোমার সেই সময় কিরকম হচ্ছিল, মানে ফ্রাস্ট্রেটেড? দেখো, প্রথম কথা, আমি একটা বা দুটো ব্যবসা চালাই। ব্যবসায়ীরা প্যান্ডেমিকের সময় যেভাবে হ্যাম্পার্ড হয়েছে, ওটা আনবিলিভেবল। আমি প্রচুর ব্যবসাকে দেখেছি জাস্ট বন্ধ করে চাকরিতে ফিরে গেছে, এবং আমার কপাল খুব ভালো, যেভাবেই হোক আমাকে চাকরিতে ফিরতে হয়নি। আই এম থ্যাঙ্কফুল টু ওয়ার্ল্ড ফর দ্যাট। ফলে ওইটা এমন একটা সময় না, যেটা হয়তো ভবিষ্যতে যদি 5 বছর পরে পৃথিবী টিকে থাকে, সেটা ইতিহাস বইতে লেখা হবে যে প্যান্ডেমিকে কি হয়েছিল, ঠিক কথা, যে লকডাউনে কি হয়েছিল। একটা লোক বাড়িতে 6 মাস বসে আছে, বেরোতে পারছে না, কি মেন্টাল ট্রোল নিয়েছে, ওটা আমরা এখন ভাবতেও পারি না। আমরা সবাই এমন কিছু হয়তো করে ফেলেছি যেটা আমরা সুস্থ অবস্থায় করব না বা বলবো না। ঠিক, দ্য ওয়ার্ল্ড চেঞ্জড, টোটালি। আমাদের প্যাটার্ন চেঞ্জড, ভিউইং প্যাটার্ন, কনজাম্পশন প্যাটার্ন, এভরিথিং চেঞ্জড। ঠিক কথা। আমি রিসেন্টলি একটু ইটালিতে গেছিলাম, তো ইটালিতে সব থেকে বেশি এফেক্টেড প্যান্ডামিকে। তো এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও ওরা ওই জায়গা থেকে বেরোতে পারেনি। ওরা এত বেশি লস হয়েছে, ওদের প্রত্যেকের পার্সোনাল লস বলো, সারা পৃথিবী ইকোনমিক শিফট হয়ে গেছে। হ্যাঁ, তো একজন মেয়ের সাথে পরিচয় হয়েছিল, সে এগেন ফুড করে আর কি, সার্ভ করে একটা রেস্টুরেন্টে। তো তার সেই দুঃখের কাহিনী আমাকে হঠাৎ করে শেয়ার করলো, ইমোশনাল হয়ে গেল। তো তাতে বুঝলাম যে ওরা কত বেশি সাংঘাতিক রকমের এফেক্টেড হয়েছিলেন, এবং কি সাংঘাতিক দিন গেছে আমাদেরও। এই যে মিউজিশিয়ানসদের, ধর আমাদের এই প্রফেশনে, হ্যাঁ, মানে অনলাইন কনসার্ট আমি হতে দিইনি, আমার নিজেরই হয়েছে, এবং সেটা অনলাইনে লাস্টের দিকে টিকিট কেটে, প্রথমে ফ্রি অফ কস্ট, ঠিক আছে, লাস্টে টিকিট কাটা হচ্ছে অনলাইনে, এবং মানুষ টিকিট কেটে অনলাইনেই প্রোগ্রাম দেখছে।
তো এটা একটা অদ্ভুত বিষয় এক্সপিরিয়েন্স করেছি আমিও এবং আমরা প্রত্যেকে। যাই হোক, আমরা পজিটিভিটিতে থাকি। সেলিব্রেশনের মুড, আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে আজকে অন্নচন্দ্রিমাতে উইথ ইন্দ্রজিৎ লাহিড়ী। এর থেকে ভালো আমার মনে হয় না আর কোনো সেলিব্রেশনের মানুষ আমি খুঁজে পেতাম আজকের দিনে দাঁড়িয়ে। তোমাকে যদি আজকে জিজ্ঞেস করি, আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি এবং বেশি বড় করবো না, কারণ মানুষ বড় জিনিস না হলেও খেতে দেবেন আমাকে এইগুলো, দ্যাট ইজ ফর শিওর। না, তুমি যদি খেতে খেতে কথা বলতে পারো I don't mind. আমি মেনে নিয়েছি। হ্যাঁ, তো অন্নচন্দ্রিমায় আমার লাস্টে একটাই কথা থাকে আমার গানের আগে, সেটা হচ্ছে যে টেক অ্যাওয়ে। আমরা প্রত্যেকেই ঘর থেকে বেরোই সকালবেলা, তারপরে যখন ঘরে ঢুকি তখন আমাদের সারা দিন কি হলো বা কি আমরা নিয়ে ঢুকলাম ঘরে, সেরকম একটা চিন্তা ভাবনা প্রত্যেকের থাকে, যারা খুব সেন্সিটিভ বা যারা যে কোনো মানুষের। তো এই অন্নচন্দ্রিমায় এসে তোমার আজকে টেক অ্যাওয়েটা কি? অত না ভাবতে নেই, আচ্ছা টেক লাইফ অ্যাজ ইট কামস। আচ্ছা, গল্প হলো, দেখা হলো, আপনাদের সঙ্গে কথা হলো, দ্যাটস ইট। পৃথিবীতে আছি, টিকে আছি, বেঁচে আছি, কথা বলছি, এই অনেক। প্যান্ডেমিক আমাদের এটুকু শিখিয়ে দিয়েছে, বিরাট ব্যাপার। এই অত বেশি জীবনে চাপ নিয়ে লাভ নেই, এই অনেক। এটা ঠিক। না, তোমার অন্নচন্দ্রিমায় এসে কি মনে হলো? তুমি দর্শক ভালো, কি বল? আরো দিকে দিকে বাড়ুক, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং দিকে দিকে অন্য চন্দ্রিমা পান। আমরা এটাই চাই। দারুণ হয়েছে, দারুণ প্রোডাকশন, দারুণ পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা আস্তে আস্তে শেষ করব এবং তোমার খাওয়াটা তো রয়েছে বাকি। তুমি ইন্টারেস্টিং একটা কিছু স্টোরি দিয়ে আমরা তাহলে তোমার কথা শুনি, আর আমি লাস্টে একটা ক্যারল দিয়ে শেষ করব। আমার জীবন না অত্যন্ত বোরিং, আবার বলছে বড়ি। ইন্টারেস্টিং মানে এখন আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে ঘুরে বেড়ানো। আচ্ছা, সেটা হচ্ছে নিজের অন্য অফলাইন কাজগুলোকে বাড়ানো। সেটা হতে পারে কনসাল্টিং, সেটা হতে পারে ক্লাউড কিচেনটা, ইনস্ট্যান্ট স্টেপলসটা, আচ্ছা, এবং ফুটকাকে নিয়ে ঘুরে বেড়ানো। আপনারা যেমন অন্য চন্দ্রিমাকে লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, তেমনি একটু আমাদেরও সাবস্ক্রাইব করুন, একদম। কমেন্টে জানান কোথায় দেখতে চান। দেখছি কতটা ঘুরে বেড়ানো যায়। বুঝতে পেরেছি। জীবন আমাদের হাতে তো আর ধরো খুব বেশি সময় নেই, যতটা পারি ঘুরে বেড়াই। না, সেটা তুমি বলতে পারো না, খুব বেশি সময় নেই। আরে ওটাই আশা, তুমি ভালোটা আশা ঘুরে করো। বেড়াই। তুমি 150 বছর বাঁচো বাবা, আমি চাই না। আমিও চাই না বাবা, আমি তো একদমই চাই না। তবে হ্যাঁ, ফুটকা এগেইন ইজ অ্যান ইন্সপিরেশন প্রত্যেকের জন্য। আমরা যারা প্রত্যেকে কন্টেন্ট দেখি, এত ভালো ভালো কাজ ফুটকাতে হয়, সেটা খুব আমার ভালো লাগে দেখতে। এগেইন তুমি তো খুব ফেভারিট পার্সন বটে, সেটাও একটা কারণ সেটা দেখার জন্য। আর তাছাড়া পুম্বা স্পেশালি এই জায়গাটা এত অপূর্ব করে সাজিয়েছে, তাকে আরেকবার ধন্যবাদ। অন্নচন্দ্রিমা শেষ করব আজকের এপিসোড, Christmas special episode with the lovely Carol. Long time ago in Bethlehem, so the Holy Bible said, Mary's boy child, Jesus Christ, was born on Christmas Day. Long time ago in Bethlehem, so the Holy Bible said, Mary's boy child, Jesus Christ, was born on Christmas Day. Hark now, hear the angels sing, a King was born today, and man will live forever now because of Christmas Day. Mary's boy child, Jesus Christ, was born on Christmas Day. Merry Christmas to all of you. মেরি ক্রিসমাস, ভালো থাকবেন সবাই। একদম।